আজকে আমরা রেসপিরেটরি সিস্টেমের একটা শর্ট ভাইবা নিতে যাচ্ছি। রেসপিরেটরি সিস্টেম আসলে কিভাবে নেয় আমাদের ফাইনাল প্রফের জন্য, সেই জন্য আমরা এভাবে শুরু করতেছি। সো প্রথমে রেসপিরেটরি সিস্টেমে আমাদের একটা এক্সরে দিয়ে শুরু হয়, তারপর আস্তে আস্তে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে ঢুকবে, তারপর অন্যান্য সিস্টেমে যেতে পারে। তো আমরা আজকে রেসপিরেটরি সিস্টেমেই থাকবো। সো তুমি আমাকে বলো তো, এই যে এক্সরেটা দেখতেছো, এটা তোমার ফাইন্ডিংসটা বলো তো কি কি আছে। Um, this is the face X-ray PA view showing dense homogeneous opacity occupying left lower and part of the left middle zone. তারপর with key-centric upper margin obliterating the left cardiophrenic and postophrenic angle. তারপর হচ্ছে ট্রাকিয়া হচ্ছে শিফট মানে শিফটেড মেডিয়াস্টানামও শিফট করছে। আর তো উম এটা হচ্ছে সো মাই ডায়াগনোসিস ইজ প্লুরাল ইফিউশন। প্লুরাল ইফিউশন কোন সাইডে এটাও বলতে হবে তো। এটা হচ্ছে লেফট সাইডের প্লুরাল ইফিউশন। আচ্ছা, এটা কি হচ্ছে তোমার মানে মোটামুটি ম্যাসিভই তো বলা যায় নাকি, নাকি ছোটখাটো ইফিউশন? আমার হচ্ছে ইফিউশন। এটা ম্যাসিভই বলা যায় অ্যাকচুয়ালি, ম্যাসিভের কাছাকাছি। আচ্ছা, তো প্লুরাল ইফিউশন আমরা চেস্ট এক্সরেতে কত মিলিলিটার পানি থাকলে বা ফ্লুইড থাকলে বুঝতে পারি? চেস্ট এক্সরেতে যদি পিএভিউ হয় তাহলে হচ্ছে কমপক্ষে 300 ml পানি থাকা লাগবে। আর যদি ল্যাটারাল ডেকুবিটাস পজিশনে নেই তাহলে হচ্ছে অ্যাটলিস্ট 100 ml। আচ্ছা, আর তোমার সবচেয়ে কম অবস্থায় বুঝতে পারি কোন টেস্ট দিয়ে? আলট্রাসোনোগ্রাফি দিন। আচ্ছা, আর ক্লিনিক্যালি তুমি বুঝো কত এমএল হইলে? ক্লিনিক্যালি হচ্ছে 500 ml 500 এমএল হলে। হতে হবে আচ্ছা, কমপক্ষে। এই যে এক্সরেটা দেখতেছো, এইটা কি কারণে হইতে পারে ইফিউশনটা, মানে এক্সরে দেখে কি মনে হচ্ছে এই স্পেসিফিক এই ক্ষেত্রে? উম, এটা হচ্ছে কার্সিনোমা হতে পারে। আচ্ছা, কার্সিনোমা। কেন কার্সিনোমা মনে হচ্ছে? ম্যাসিভ ইনফেকশন এর জন্য। ছোট ছোট অনেক ইয়ে আছে আর কি, মানে নোডিউল টাইপের দেখা যাচ্ছে। সো এটা কার্সিনোমার জন্য হইতে পারে, আবার ডিসেমিনেটেড টিবিও হইতে পারে। যাই হোক, এটা এক্সরে দেখে আসলে ফুল বোঝা সম্ভব না, তবে কার্সিনোমাই মনে হচ্ছে। আচ্ছা, তো প্লুরাল ইফিউশনের কি কি কারণ হইতে পারে? প্লুরাল ইনফেকশন যদি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলার হতে পারে, নেফ্রোটিক সিনড্রোম বা সিরোসিস হতে পারে। আর তারপর হচ্ছে নিউমোনিয়া, টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এসএলই। তো প্লুরাল ইফিউশন তুমি ট্রিট করবা কি করে এই পেশেন্টটাকে? পেশেন্টটাকে ট্রিট করবো কিভাবে? এটা তো হচ্ছে প্রথমে হচ্ছে আমরা আহ মানে থেরাপিউটিক যে অ্যাসপিরেশন করব, আর হচ্ছে যে কারণে হচ্ছে প্লুরাল ইফিউশনটা হচ্ছে সেই কারণটা হচ্ছে ট্রিটমেন্ট করব, মানে প্রাইমারি যে কজ সেই কজটা হচ্ছে ট্রিটমেন্ট দিব। আচ্ছা, ফ্লুইড অ্যাসপিরেশনের ক্ষেত্রে তুমি কতটুকু ফ্লুইড অ্যাসপিরেশন করতে পারবে একবারে? একবারে হচ্ছে 1.5 লিটারের বেশি অ্যাসপিরেট করতে পারবো না। আচ্ছা, তো ফ্লুইডের জায়গায় যদি এখানে বাতাস থাকতো, তাহলে তুমি এটাকে কি বলতা? তাহলে এটার হচ্ছে নিউমোথোরাক্স বলতাম। আচ্ছা, সো সেই ক্ষেত্রে তুমি ফাইন্ডিংস কিরকম পাইতে এক্সরেতে? এক্সরেতে হচ্ছে আহ মানে এক্সরেতে কি পাইতে, সাদা বা কালো বা কিরকম মনে হইতে? কালো পাইতাম। এখানে আচ্ছা, হচ্ছে সাদা পাইছে, ওখানে কালো পাইছে।
ওইখানে কালো পেতাম আর কি, হাইপার ট্রান্সলুসেন্সি পেতাম। আচ্ছা, নিউমোথোরাক্স কয় ধরনের হতে পারে একটু বলো তো ব্যাখ্যা করে। নিউমোথোরাক্স ইটিওলজিক্যালি হচ্ছে টু টাইপস। একটা হচ্ছে ট্রমাটিক, আর একটা হচ্ছে স্পন্টেনাস। স্পন্টেনাস এর মধ্যে আবার প্রাইমারি আর সেকেন্ডারি কজ আছে। আর যদি ক্লিনিক্যাল হয় তাহলে ওপেন, কোলোস আর টেনশন নিউমোথোরাক্স। ওপেনটার ক্ষেত্রে আমরা হচ্ছে বাতাস মানে ঢুকবে অল্প কিছু, যেটা হচ্ছে আর বেরোতে পারবে না, অ্যাবজর্ব হয়ে যাবে। আর আর হচ্ছে কোলোস্টার ক্ষেত্রে হচ্ছে বাতাস কন্টিনিউয়াসলি, না ওপেনটার ক্ষেত্রে হচ্ছে ব্রোঙ্কিয়াসের সাথে হচ্ছে ঢুকবে আবার বেরোতেও পারবে। আর কোলোস্টার ক্ষেত্রে হচ্ছে শুধু ঢুকবে, যেটা হচ্ছে রিঅ্যাবজর্ব হয়ে যাবে। আর টেনশনের ক্ষেত্রে হচ্ছে কন্টিনিউয়াসলি ঢুকবে কিন্তু বেরোতে পারবে না, যেটা পরে হচ্ছে ম্যাসিভ আকার ধারণ করবে। আচ্ছা, টেনশন নিউমোথোরাক্সের ক্ষেত্রে স্পেশালি একটা স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়, একটা স্পেশাল ইন্টারকোস্টাল ড্রেনেজ, সেটার নাম কি? নিউমোথ্রাক্সের ক্ষেত্রে ও ওয়াটার এটা সিল, ওয়াটার সিল। ওয়াটার ফিল ড্রেনেজ এটা কত কত স্পেসে দেওয়া হয় এই হচ্ছে ড্রেনেজটা? ফোর্থ বা ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, বা হ্যাঁ 4, 5, 6 ইন্টারকোস্টাল। ওকে, রেসপিরেটরি ফেলিওর কয় ধরনের আছে আর বলো তো? রেসপিরেটরি ফেলার হচ্ছে টু টাইপ, টাইপ 1 রেসপিরেটরি ফেলার আর টাইপ 2। কোনটায় কি বোঝায়? টাইপ 1 এর ক্ষেত্রে হচ্ছে শুধু অক্সিজেনটা কম থাকবে, আর টাইপ 2 এর ক্ষেত্রে হচ্ছে অক্সিজেনটা কম থাকবে আর কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে যাবে, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, আর স্পেশালি আমাদের মানে লাং রিলেটেড কজ ছাড়া অন্যান্য বিভিন্ন কজের যে রেসপিরেটরি ফেলিওর গুলো হয়, যেমন চেস্ট কম্প্রেশন বা ফ্লায়াল চেস্ট বা নিউরোমাসকুলার ডিজিজ, সেটা কোন টাইপের মধ্যে পড়ে? টাইপ 2 এর ক্ষেত্রে আর লাং, আর টাইপ 1 আচ্ছা, মেইনলি সিওপিডি, লাং। সিওপিডি কোন টাইপের মধ্যে পড়ে? সিওপিডি হচ্ছে টাইপ 2 এর ক্ষেত্রে। আচ্ছা, সিওপিডি টাইপ 1-এও হতে পারে, ঠিক আছে, টাইপ 2-তেও হতে পারে, তবে সাধারণত টাইপ 2 বলা হয়। আচ্ছা, তো এই দুটার ম্যানেজমেন্টের মধ্যে পার্থক্য কি, টাইপ 1 আর টাইপ 2 এর? একটা হচ্ছে লো ফ্লো অক্সিজেন, লো কনসেন্ট্রেশনে অক্সিজেন দিব, আর একটা হচ্ছে হাই ফ্লো অক্সিজেন। আচ্ছা, টাইপ 2-তে আমরা কি তাহলে লো ফ্লো অক্সিজেন দিচ্ছি কেন? কারণ এখানে তো হচ্ছে রেসপিরেটরি যে সিস্টেমটা, কেমোরিসেপ্টর সেন্টার, এটা তো মেইনটেইনই হচ্ছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লেভেল। তো হঠাৎ করে যদি হাই ফ্লো অক্সিজেন দেয় তাহলে তো কার্বন ডাইঅক্সাইড লেভেল আরো কমে, যে রেসপিরেটরি যে হচ্ছে সমস্যা হয়ে রেসপিরেটরি ডিপ্রেশন হয়ে পেশেন্টটা মারা যাচ্ছে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি হয় কি যে কার্বন ডাইঅক্সাইডের প্রতি আমাদের কেমোরিসেপ্টরের সেনসিটিভিটিটা কমে যায়। সো তার জন্য হচ্ছে তখন অক্সিজেনটা থাকে একমাত্র স্টিমুলেশন, অর্থাৎ অক্সিজেন ডেফিসিয়েন্সিটা তখন একমাত্র স্টিমুলেশন থাকে। সো এইখানে যদি আমরা অক্সিজেন ডেফিসিয়েন্সিটাকে মানে করে ফেলি, তোমার মানে ডেফিসিয়েন্সিটাকে আমরা যদি ফিল আপ করে ফেলি বেশি অক্সিজেন দিয়ে, সেই ক্ষেত্রে আমাদের রেসপিরেটরি সেন্টার তখন আর মানে কোনো স্টিমুলেশন পায় না রেসপিরেশন নেওয়ার জন্য, ঠিক আছে, যার জন্য আমরা এখানে হাই ফ্লো অক্সিজেনটা দেই না, লো ফ্লো অক্সিজেন দিয়ে দিই। আচ্ছা, সো সিওপিডি তে আমরা তাহলে কি ধরনের অক্সিজেন দেব, হাই ফ্লো নাকি লো ফ্লো? সিওপিডি এর ক্ষেত্রে হচ্ছে লো ফ্লো অক্সিজেন দিব। আচ্ছা, সিওপিডি কি ধরনের ডিজিজ? সিওপিডি হচ্ছে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, ইরিভার্সিবল মেইনলি। অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, ওকে, এর মধ্যে কি কি থাকতে পারে? এর মধ্যে হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস থাকতে পারে, আর এমফাইসেমা থাকতে পারে। আচ্ছা, ঠিক আছে। সিওপিডির একটা রিস্ক ফ্যাক্টর যদি বলতে হয় তাহলে কি বলবা? সিগারেট স্মোক। হুম, সিগারেট। সিগারেট, ওকে ফাইন। আচ্ছা, সো সিওপিডির ক্ষেত্রে তুমি পেশেন্টের এক্সরেতে কি পাবা, এক্সরে ফাইন্ডিংস কি পাবা? সিওপিডি এর ক্ষেত্রে হচ্ছে লো ফ্লাড ডায়াফ্রাম, তারপর হচ্ছে হাইপার ট্রান্সলুসেন্সি পাবো। হ্যাঁ, আর হার্ট, হার্ট কেমন পাবা? হার্টটা হচ্ছে টিউবুলার শেপড হার্ট পাবে। আচ্ছা, আর ক্রনিক ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে এটা তো যেটা বললা এটা হচ্ছে এমফাইসেমার ক্ষেত্রে নর্মাল হবে। স্পেশালি। হ্যাঁ, ক্রনিক ক্রনিক ব্রঙ্কাইটিস ব্রঙ্কাইটিসের এর ক্ষেত্রে হচ্ছে শুধু হচ্ছে কার্ডিওমেগালি পাবো, আর পালমোনারি যে ভাস্কুলারটা ওটা প্রমিনেন্ট হয়ে যাবে। পালমোনারি ভাস্কুলাচারের প্রমিনেন্স পাবো। আচ্ছা,
সো সিওপিডিতে তাহলে মোটামুটি স্মোকারদের একটা হিস্ট্রি থাকে, আর আমরা এরকম কিছু ফাইন্ডিংস পাই। তো এর কমপ্লিকেশন হিসেবে কি হইতে পারে, খুব কমন একটা কমপ্লিকেশন? কমন কমপ্লিকেশন নিউমোথরাক্স হতে পারে, আর হচ্ছে টাইপ 2 রেসপিরেটরি ফেলার, পর পালমোনারি, করপাল তারপর হচ্ছে সেকেন্ডারি শুনতে চাচ্ছিলাম, পলিসাইক্লিক, করপালমোনালি বলতে আমরা কি বুঝি? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ আর উইথাউট ফেলার যদি থাকে, তো যার কজ হবে কজটা হচ্ছে প্যানকাইমাল অর লাং ভাস্কুলার বা চেস্ট হলের কোনো ডিজিজ, সেটা হচ্ছে কর পালমোনারি। মানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ অর উইদাউট ফেলিওর, ফেলিওর হতেও পারে আবার নাও হতে পারে। আচ্ছা, সো সিওপিডি বলছিল যে একটা অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, তো অবস্ট্রাকটিভ আর কি কি লাং ডিজিজ আছে? অবস্ট্রাকটিভ আর হচ্ছে অ্যাজমা আছে, আর হচ্ছে ব্রঙ্কিওস্টাইটিস। আচ্ছা, সো অ্যাজমার সাথে সিওপিডির পার্থক্য করবা কি করে, মানে দুইটার অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কিভাবে বুঝবা তুমি, যেটা অ্যাজমা না সিওপিডি? অ্যাজমাটা হচ্ছে এপিসোডিক পিরিয়ড থাকে, অ্যাজমাটা হচ্ছে রিভার্সিবল হয়, কিন্তু সিওপিডিটা হচ্ছে প্রোগ্রেসিভ ডিজিজ। এখানে কোনো হচ্ছে ভালো বা খারাপ হয় না, ক্রমে ক্রমে হচ্ছে খারাপ হতে থাকে। উম, আর এমনি হিস্ট্রি বা ফ্যামিলি এইগুলোতে তো ডিফারেন্স আছে, বা এখানে স্মোকিং এর হিস্ট্রি থাকে সিওপিডি তে, কিন্তু অ্যাজমায় তো তেমন ফ্যামিলি হিস্ট্রি বা অ্যাজমার হিস্ট্রি প্রমিনেন্ট থাকে। আচ্ছা, তো ঠিক আছে, তুমি আমাকে হচ্ছে অ্যাজমার হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা বলতে পারবা? হ্যাঁ, আর 6 মিনিট এক্সারসাইজ, অ্যাজমা হচ্ছে ব্রঙ্কোডাইলেটর ইউজ করার পরে যদি 15% আর 15% যদি ইনক্রিজ হয় ফোর্স এক্সপেক্টরি ভলিউম ইন 5 সেকেন্ড, তাহলে হচ্ছে ইনক্রিজ হবে। আর যদি 6 মিনিট এক্সারসাইজ করার পরে 15% যদি ডিক্রিজ হয়, বা হচ্ছে ডায়নিয়াল ভেরিয়েশন দেখা যায় পিক এক্সপেক্টরি ফলো রেটে মোর দেন 20%, তাহলে হচ্ছে এটা অ্যাজমা। আচ্ছা, সো হ্যালো। অ্যাজমার পেশেন্ট তুমি হচ্ছে যদি টেস্ট করতে যাও, তোমার হচ্ছে FEV1 বা ভাইটাল ক্যাপাসিটি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি পাবো? এই ক্ষেত্রে যে কোনো অবস্ট্রাকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে আমরা পাই এই জিনিসগুলো, FEV1 আর ভাইটাল ক্যাপাসিটির কথা বলতেছি। হচ্ছে কম পাবো, কারণ এখানে তো এক্সপ্রেশনের সমস্যা। আচ্ছা, কি বললাম অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, আরেকবার বলো তো। আহ, এটা তো অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, এখানে তো এক্সপ্রেশনের সমস্যা, এই কারণে ফোর্স এক্সপেক্টরি ভলিউম বা এগুলো হচ্ছে কম পাবো। কম পাবো, হ্যাঁ সবগুলাই কম পাই আমরা অ্যাকচুয়ালি। আচ্ছা, সো অ্যাজমার পেশেন্ট তুমি হচ্ছে মানে ট্রিটমেন্ট করবা কি করে বলো তো? মানে তোমার কাছে সাপোজ একটা পেশেন্ট আসলো এরকম যে তার হিস্ট্রি নিয়ে তুমি বুঝলা যে তার রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, ঠিক আছে, তো এটা তুমি কিভাবে বুঝবা যে তার এটা অ্যাজমা, মানে অ্যাজমা তো তুমি ডায়াগনোসিস করলা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দিয়ে, এরপর তুমি ট্রিটমেন্টটা কিভাবে করবে? হচ্ছে পপ পজিশনে বসাবো, তারপর হচ্ছে সাইকেল অক্সিজেন দিতে পারি, আর হাই ডোজ যে ইনহেল ব্রঙ্কোডাইলেটর দিব, তারপর হচ্ছে কর্টিকোস্টেরয়েড ইউজ করতে পারি, বা যে মন্টেলুকাস আছে। তারপর হচ্ছে যদি অন্য কোনো সমস্যা মানে প্রথমে কি দিব, মানে ড্রাগসের মধ্যে এক নম্বরে আমরা কি দিয়ে ট্রাই করব? প্র্যাকটিক্যাল লাইফে প্রথমে হচ্ছে হ্যাঁ তোমার ব্রঙ্কোডাইলেটর যেটা, ওই যে সালবিউটামল দেওয়া হয়, আর ইভ্রাট্রোপিয়াম ব্রোমাইড, কিন্তু হচ্ছে প্র্যাকটিক্যালে তো মন্টেলুকাস সাথে কাজ না দিয়েছে। হলে এর এটা সাথে কাজ না করলে হচ্ছে লং অ্যাক্টিং, এটা হচ্ছে আগে ইন্টারভেনাস কি লং অ্যাক্টিং এর কর্টিকোস্টেরয়েড দিব। সালবিউটামলের না, সাথে তোমাকে আরেকটা জিনিস অ্যাড করা হবে? সালবিউটামলের সাথে হচ্ছে দিব, ইনহেল কর্টিকোস্টেরয়েড দিব, তারপরে যদি কাজ না হয় তখন হচ্ছে লং অ্যাক্টিং তারপর লং অ্যাক্টিং বিটাবল। করা হয়, আর এরপর হচ্ছে আমাদের মন্টেলুকাস বা এগুলো আছে, আর লাস্ট স্টেজে আমরা ওরাল অ্যাড করি যদি ইনহেল দরকার হয়, ওরাল কর্টিকোস্টেরয়েড সাথে দিব। কর্টিকোস্টেরয়েড। আচ্ছা, আর তোমার হচ্ছে ফরমেটেরল বলে একটা ড্রাগ আছে। এটা হচ্ছে সালমেট্রল বা
সালবিউটামল দুটোরই কাজ করে। মানে এটার এতে একটা বিশেষত্ব আছে, কি বলতো? অল্প সময়ের মধ্যে হচ্ছে কাজ করবে, কিন্তু হচ্ছে প্রলং টাইম ধরে কাজ করতে পারে। ওকে, দ্যাট মিন্স সালবুটামল এবং সালমেট্রল দুইটারই ইফেক্ট আছে। আর তোমার এখানে রাখলাম। হুম, আচ্ছা ঠিক আছে। তাহলে অ্যাজমা মোটামুটি গেল। আহ, তো এখানে আমরা যে এক্সরেটা দেখছিলাম ফার্স্টে, সেটা তো ছিল প্লুরাল ইফিউশনের এক্সরে। প্লুরাল ইফিউশন তো নিউমোনিয়ার জন্য হতে পারে, তাই না? সো নিউমোনিয়ার ক্ষেত্রে পেশেন্ট তাহলে তোমার কাছে কি কি ফিচার নিয়ে আসবে? লো গ্রেড ফিভার নিয়ে আসবে, যেটা হচ্ছে ইভিনিং এ রাইজ করবে। তারপর হচ্ছে নাইট সোয়েট, না না, সরি সরি, নাইট সোয়েট তো আলাদা, ওটা নিউমোনিয়া। আমি নিউমোনিয়া। নিউমোনিয়ার ক্ষেত্রে হচ্ছে ফিভার আসবে, কফ থাকবে, আর হচ্ছে যে রাস্টি স্পুটাম থাকবে, আর অ্যাপিটাইট লস থাকতে পারে, কফের সাথে হচ্ছে স্পুটামটা হেমোপ্টাইসিস থাকতে পারে। স্পেসিফিক্যালি কোন নিউমোনিয়াতে থাকে, মানে কোন এটা ব্যাকটেরিয়া? হচ্ছে স্ট্রেপ্টোককাস নিউমোনিয়ার জন্য হচ্ছে রাস্টি স্পুটাম থাকবে। আচ্ছা, ছোটদের জন্য কমন কোনটা অর্গানিজম? ছোটদের জন্য হচ্ছে হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জাe। মাইকোপ্লাজমা নিউমোনিয়া। হিমোফাইলাস বড়দের জন্য কমন, মাইকোপ্লাজমা ছোটদের জন্য কমন। আর অ্যালকোহলিক্সদের জন্য কোনটা কমন অর্গানিজম? ওদের জন্য ক্লেবশিয়ালা নিউমোনিয়া। ক্লেবশিয়ালা নিউমোনিয়া হচ্ছে অ্যালকোহলিক্সদের জন্য কমন। আচ্ছা, সো নিউমোনিয়া হচ্ছে আমরা তো মানে ফিচার কি কি পাই ফিজিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে নিউমোনিয়া পেশেন্টের? ফিজিক্যাল ফাইন্ডিং এর মধ্যে হচ্ছে টেম্পারেচার রেস পাবো, তারপর হচ্ছে আপার অ্যাবডোমেন টেন্ডারনেস পাবো, ট্রাকিকার্ডিয়া, রেসপিরেটরি রেটস বেশি পাবো। আচ্ছা, আর এক্সরে করলে স্পেশাল একটা ফাইন্ডিংস পাই, সেটা কি? রেডিও অফেক্ট শ্যাডো পাবো, উইথ হচ্ছে কনসলিডেশন বা এয়ার বোম প্রোগ্রাম। আর এর মধ্যে কি পাবো কনসলিডেশনের মধ্যে? এয়ার বোম প্রোগ্রাম। আচ্ছা, কমপ্লিকেশন কি হতে পারে নিউমোনিয়া? নিউমোনিয়া হচ্ছে কমপ্লিকেশন হচ্ছে তো প্লুরাল ইনফেকশন তো আছে, আর হচ্ছে প্যানিমিউনিক ইনফেকশন হতে পারে যে কমনলি। তারপর হচ্ছে এখন রেসপিরেটরি ডিস্ট্রেস, নিউমোথরাক্স, তারপর সাপোরেটিভ নিউমোনিয়া হতে পারে, আর সিস্টেমিক সিস্টেমিক কিছু ইনফেকশন হতে পারে। আচ্ছা, সো নিউমোনিয়ার একটা পেশেন্টের তোমার কি আইসিইউ লাগবে, নাকি বাসায় ট্রিটমেন্ট নেবে, নাকি হাসপাতালে ট্রিটমেন্ট নেবে, এটা আমরা কিভাবে মানে আলাদা করি? একটা 65 এস করবে। কাপ 65 ক্রাইটেরিয়া, এটা দিয়ে কি কি বোঝায়? সিতে হচ্ছে কনফিউশন, ইউতে হচ্ছে ইউরিয়া লেভেল যদি 7 মিলিমোল পার লিটারের বেশি হয়, রেসপিরেটরি রেট হচ্ছে 30 এর বেশি হবে, আর ব্লাড প্রেশার হচ্ছে 60/90, আর এজ হচ্ছে 55। আচ্ছা, তো তুমি আইসিইউ তে ট্রান্সফার করবা কখন এই ক্রাইটেরিয়া অনুযায়ী? আজকে ট্রান্সফার করবো যদি স্কোর হচ্ছে 4 বা 5 হয়। আচ্ছা, 4 মানে বা কি 5, নির্দিষ্ট? তুমি বলতে পারো 4 বা 5 হলে আমরা আইসিইউ তে ট্রান্সফার করব। আর সিভিয়ার নিউমোনিয়া হিসেবে আমরা করি হচ্ছে 3 বা তার বেশি নিয়ে। আচ্ছা, আচ্ছা, তুমি বলছিলে যে কনসলিডেশন পাই আমরা চেস্ট এক্সরেতে, এটা কতক্ষণ পর পাওয়া যেতে পারে? এটা হচ্ছে 12 থেকে 18 ঘন্টা পর পাওয়া যেতে পারে। আচ্ছা ঠিক আছে। টিউবারকুলোসিস দিয়ে যদি নিউমোনিয়া হয়, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে এটা ম্যানেজমেন্ট করবা কি করে? ফিভার হুম, প্রথমে হচ্ছে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ তো দিব। আচ্ছা ঠিক আছে, বুঝলাম প্রশ্নটা। আর এখান থেকে খুব কমনলি মানে টিউবারকুলার নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা যে ফাইন্ডিংসটা পাই, ঠিক আছে, পুরো লাংসে ছড়াই গেলে, এটাকে কি বলে? এটা মিলিয়ারি টিউবারকুলোসিস। মিলিয়ারি টিউবারকুলোসিস। আচ্ছা, আর ইনভেস্টিগেশন কি করতে পারো এরকম টিবির পেশেন্টের ক্ষেত্রে, মানে স্পেসিফিক ইনভেস্টিগেশন জানতে চাইছি, যেটা আমরা টিবির ক্ষেত্রে করি, অন্য ক্ষেত্রে করবো না। স্পুটাম ফর এভরি। স্পুটাম ফর আমরা হচ্ছে করতে পারি, এএফবি এর জন্য করতে পারি, আর কালচার করতে পারি।
আর এমটি টেস্ট তো করাই হয়, যেটা হচ্ছে স্ক্রিনিং এর জন্য। আচ্ছা, স্পুটাম কি তুমি সবার ক্ষেত্রে পজিটিভ পাবা টিবি পেশেন্টের? না, এটা কার ক্ষেত্রে পজিটিভ পাবো না? ওপেন কেসে পজিটিভ পাবো। আচ্ছা, বাকিগুলোর ক্ষেত্রে পাবো না। ওকে। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি বলতে কি বোঝো? মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট টিবি হচ্ছে এখানে হচ্ছে মানে কমপক্ষে হচ্ছে আইসোনিয়াজেড বা রিফাম্পিসিনের এগেনস্টে রেজিস্ট্যান্স হবে, মানে আচ্ছা, এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্স এক্সডিআর? এক্সেসিভ ড্রাগ রেজিস্ট্যান্স এক্ষেত্রে হচ্ছে আইসোনিয়াজেড, রিফাম্পিসিন সাথে হচ্ছে ফ্লুরোকুইনোলোন আর কমপক্ষে একটা ইনজেক্টেবল ড্রাগের এগেনস্টে রেজিস্ট্যান্স। আচ্ছা, ঠিক আছে। ক্রিপ্টিক টিবি আর ল্যাটেন্ট টিবি পার্থক্য কি বলতে পারবা? কিডনিটা তো হচ্ছে বয়স্ক পার্সনদের ক্ষেত্রে হয়, এটা হচ্ছে কনফার্মেশন করা হয় হচ্ছে বায়োপসি দিয়ে। আর ল্যাটেন্ট টিবি হচ্ছে সাইলেন্ট টিবিটাকে বোঝায়। দ্যাট মিন্স ল্যাটেন্ট টিবিতে যেটা হয়, আমাদের কোনো সাইন সিমটম থাকে না, বাট চেস্ট এক্সরে বা মন্টো টেস্ট পজিটিভ হয়। ঠিক আছে। আর ক্রিপ্টিক টিবিতে যেটা হয়, এর উল্টা কন্ডিশন অ্যাকচুয়ালি, যে সাইন সিমটম থাকে বাট তোমার এক্সরে বা মন্টো টেস্ট পজিটিভ পাই না, যার জন্য আমাদের বায়োপসি দিয়ে কনফার্ম করতে হয়। আচ্ছা, তো তুমি বলতেছিলা যে হচ্ছে মিলিয়ারি টিবির কথা বলতেছিলা। মিলিয়ারি যে শ্যাডোইং যে আমরা পাই, এটা টিবি ছাড়া আর কোনো কন্ডিশনে কি পাওয়া যায়? মিলিয়ারি টিবি ছাড়া? আহ এটা কার্সিনোমার ক্ষেত্রে পাওয়া যায়। হ্যাঁ, যদি সেকেন্ডারি ম্যালিগন্যান্সি থাকে। আর স্পেসিফিক আরেকটা সুন্দর জিনিস আছে, সার্কয়েডোসিস, ওইখানেও এটা পাওয়া যেতে পারে। ঠিক আছে, মিলিয়ারি শ্যাডোইংটা পাওয়া যায় ওইখানে। আচ্ছা, আহ, ঠিক আছে মোটামুটি। আর হচ্ছে গ্লুকোকর্টিকয়েড আমরা কখন দিই বলো তো অ্যান্টি টিবি ড্রাগের সাথে? যদি ইসের ক্ষেত্রে যদি অ্যাডেনাল টিউবারকুলোসিস হয়ে থাকে বা টিউবারকুলার মেনিনজাইটিসের ক্ষেত্রে। মানে অ্যাড্রেনাল টিউবারকুলোসিসের ক্ষেত্রে স্পেসিফিক ইন্ডিকেশন হিসেবে দিই। আর অনেক সময় হচ্ছে আমরা এই যে তোমার মেমব্রেন রিলেটেড যদি টিবি হয়, ঠিক আছে, প্লুরোসি, পেরিকার্ডাইটিস, সেই ক্ষেত্রে আমরা এটা দিয়ে থাকি। আচ্ছা, তো লাং কার্সিনোমার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস কোনটা হতে পারে? ডেঞ্জারাস হচ্ছে স্মল সেল কার্সিনোমা। আচ্ছা, এছাড়া আর কি কি কার্সিনোমা হতে পারে লাংসে? লার্জ সেল কার্সিনোমা, স্কোমাস সেল আর অ্যাডেনোকার্সিনোমা। আচ্ছা, ঠিক আছে। সো এখানে হচ্ছে তোমার কমপ্লিকেশন কি হইতে পারে আমাদের এই যে ব্রঙ্কিয়াল কার্সিনোমা? কমপ্লিকেশন বলতে আমি বলতে চাচ্ছি এক্সট্রা পালমোনারি ফিচার আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে এন্ডোক্রাইন কিছু কজ আছে আর নন এন্ডো না মেটাস্টাসিস এর কারণে কিছু কজ আছে আর নন মেটাস্টাসিস। যেরকম হচ্ছে এন্ডোক্রাইনে হচ্ছে সিন্ড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস হতে পারে। তারপর হচ্ছে যে হাইপার ক্যালসিমিয়া হতে পারে বা গাইনেকোমাস্টেসিয়া। আর নিউরোলজিক্যালের ক্ষেত্রে হচ্ছে মাইস্থেনিয়া, তারপর হচ্ছে পলিনিউরোপ্যাথি, এগুলো হতে পারে। আর হচ্ছে মানে বোনস বা স্কিনে সমস্যা হতে পারে। হাতের আঙ্গুলে কি হতে পারে? হ্যাঁ, হাতের আঙ্গুলে কি হতে পারে? হাতের আঙ্গুলের ক্ষেত্রে হচ্ছে ডিজিটাল ক্লাবিং হতে পারে। আচ্ছা, ব্রঙ্কিয়াল কার্সিনোমা থেকে কি কি হরমোন বের হইতে পারে? এন্ডোক্রাইনের মধ্যে বলছো। এটা হচ্ছে এডিএস বেরোতে পারে, তারপর হচ্ছে অ্যাডেনোকর্টিকোট্রফিক হরমোন যেটা এটা বেরোতে পারে, তারপর হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। আচ্ছা, এই এডিএইচ এসিডিএ যেগুলো মেইনলি কোন কার্সিনোমা থেকে বের হয় বলতে পারবা? স্পেশালি স্পেশালি স্মল সেল। স্মল সেল থেকে বের হয়। তাহলে মোটামুটি এটুকুই আমাদের রেসপিরেটরি সিস্টেমের মধ্যে। থ্যাংক ইউ, ভালো ভাইবা দিছি। ওকে, তাহলে আমরা শেষ করি আজকের ভাইবা।